প্রিয় শিক্ষার্থীরা, আবারও হাজির হয়েছি আরপড়া উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে। আমি সুজন বিশ্বাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, আরপড়া উচ্চ বিদ্যালয় মধুখালী খুলনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সামনে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে আজকে একটু পড়াবো। অবশ্যই তোমাদের জন্য উপকৃত একটি পাঠ হবে নিশ্চয়ই, তোমরা পাঠে মনোযোগী হও। আজ তোমাদের যে পাঠটি আমি পড়াবো সেটা হলো সপ্তম অধ্যায়ে তরঙ্গ শব্দ, পাঠ 1 ও 2, তরঙ্গ ও এর প্রকারভেদ, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি। তো প্রিয় শিক্ষার্থীরা, খুব দ্রুতই তোমরা খাতা কলম এবং বই নিয়ে প্রস্তুত হও। কিছু বিষয় থাকবে যেটা আমাদের বর্তমান বইয়ে নাও থাকতে পারে। অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা ও সমীকরণ থাকবে যেটা তোমরা খাতায় তুলে নেবে, যাতে তোমাদের ভবিষ্যতে খুব কাজে লাগে। তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আজকের পাঠে। তরঙ্গ। দেখো, আমি যে শব্দটি লিখেছি তরঙ্গ, তার নিচে দেখো একটা আন্ডারলাইন করা আছে, সেটা অবশ্যই একটু ঢেউ আকারে। হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারো স্যার এটা একটা তরঙ্গ। অবশ্যই এটা একটা তরঙ্গ। তো আমরা তরঙ্গের সংজ্ঞাটা সুন্দরভাবে এখন জেনে নেব। তরঙ্গ কাকে বলে? দেখো, তরঙ্গ হলো যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোর কোনো স্থানান্তর করে না। অর্থাৎ মাধ্যমের কণাগুলোর স্থায়ীভাবে কোনো স্থানান্তর করে না, তাকেই তরঙ্গ বলে। তাহলে সংখ্যাটা লিখে হলো যে পর্যাবৃত্ত আন্দোলন মাধ্যম অর্থাৎ জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু জড় মাধ্যমের কণাগুলোর স্থায়ী স্থানান্তর করে না, তাকে তরঙ্গ বলে। দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পর্যাবৃত্ত আন্দোলন মাধ্যমের এক স্থান থেকে, অর্থাৎ জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থায়ীভাবে স্থানান্তর করে না, তাকে তরঙ্গ বলে। তাহলে তরঙ্গটা দেখতে কেমন একটু ভালো করে খেয়াল করি। আমি একটা পুকুরে ঢিল ছুঁড়লে দেখবা, এখানে যদি ঢিল ছুঁড়ি তাহলে তার চারপাশ দিয়ে এরকম করতে করতে ঢেউটা একদম পুকুরের পাড়ে চলে আসে, চারপাশে ছড়িয়ে পড়ে। তো তাহলে সেই ঢেউটা দেখবা এরকম ঢেউ দিতে দিতে সামনের দিকে চলে যায় বা চারপাশে ছড়িয়ে পড়ে। তুমি একটা লম্বা দড়ি নিয়ে যদি এক মাথায় ধরে এরকম করতে থাকো, তাহলে তারপরে দড়িটা বেশ সুন্দরভাবে ঢেউ খেলছে। এই ঢেউটাই হলো তরঙ্গ। তাহলে এটা একটা তরঙ্গ। আবার আর একটা তরঙ্গ আমি কথা বলছি, আমার কথাগুলো তোমাদের কানে পৌঁছাচ্ছে কিভাবে, সেটা হলো আমি যখন কথা বলি আমার স্বরতন্ত্র কাঁপে। এই যে স্বরযন্ত্র, এটা কম্পনের ফলেই শব্দের উৎপন্ন হয়। কম্পনের ফলে তরঙ্গ হয়, সেই তরঙ্গটাই শব্দের মূল কারণ। তাহলে আমি যখন কথা বলি আমার মুখের থেকে যে
বায়ু কণাগুলো বেরিয়ে যায়, সেটা সামনে বায়ুর কণাগুলোকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে কণাগুলো ক্লোজ হয়ে যায়, অর্থাৎ কাছাকাছি হয়ে যায়। সে কাছাকাছি হলে তখন সংকোচন হয়। আমি কথা বলি, থামি, আবার কথা বলি। তাহলে কথা বলার মাঝে যখন থামি তখন কণাগুলো আবার নিজের জায়গায় চলে আসে, অর্থাৎ তখন প্রসারণ হয়। তাহলে এই যে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এভাবে আস্তে আস্তে আমার মুখ থেকে ঠিক তোমার কানে কথাগুলো পৌঁছে যায়। তাহলে এটাও এক ধরনের তরঙ্গ। এইটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর পুকুরে ঢিল ছুঁড়েছি, ঢেউটা ছড়িয়ে পড়েছে, সেটা হলো অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে তরঙ্গ কত প্রকার? তরঙ্গ দুই প্রকার, যথা অনুপ্রস্থ বা তরঙ্গ, দুই অনুদৈর্ঘ্য বা দীর্ঘল তরঙ্গ। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা তরঙ্গ সম্বন্ধে স্পষ্ট ধারণা পেয়েছ এবং তরঙ্গ দুই প্রকার সেটাও ইতিমধ্যে তোমরা এখানে দেখতে পেয়েছ। এই দুইটা লিখে নাও। তো এই যে তরঙ্গ, এই তরঙ্গের আমরা প্রকারভেদ জানলাম। এখন তরঙ্গের নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য রয়েছে। তরঙ্গের সেই বৈশিষ্ট্যগুলো এখন আমি তোমাদের সামনে লিখে দিচ্ছি। তাহলে তরঙ্গের বৈশিষ্ট্যগুলো তোমরা সুন্দরভাবে লিখে নাও। দেখো, তরঙ্গের বৈশিষ্ট্য: তরঙ্গ মাধ্যমের কণাগুলোকে স্পন্দিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থায়ী স্থানান্তর ঘটায় না। এটা হলো তরঙ্গের বৈশিষ্ট্যের এক নম্বর। কণাগুলো শক্তি সঞ্চারিত করে, কিন্তু স্থানান্তর ঘটে না। স্থানান্তর ঘটে না। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তরঙ্গের বৈশিষ্ট্যের এক নম্বর বৈশিষ্ট্য। এরপরে তরঙ্গ এক ধরনের যান্ত্রিক তরঙ্গ। তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। আমি লিখি তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। তাহলে দুইটা বৈশিষ্ট্য দেখেছি। এর পরবর্তী বৈশিষ্ট্য দেখো, তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে। যেটা আমি কণাগুলো শক্তি সঞ্চালিত করে কিন্তু স্থানান্তর ঘটে না, এখানেই বলে দিয়েছি। এরপর দেখো, তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। এটা একটা তরঙ্গের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ ও উপরিবর্তন ঘটে। তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ ও উপরিবর্তন ঘটে। এই যে প্রতিফলন, প্রতিসরণ, এই বিষয় নিয়ে আমাদের পরবর্তীতে আলোচনা আছে, তখন আমরা খুব ভালোভাবে শিখব। কিন্তু উপরিবর্তন গল্পটি বা উপরিবর্তন বিষয়টি আলোচনা রয়েছে আমাদের এর উচ্চতর ক্লাসে, অর্থাৎ
ইন্টারমিডিয়েটে গিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে, সেখানে অবশ্যই তোমরা শিখে নেবে। যেহেতু আমাদের শিক্ষণ ফলে এটা নেই, অতএব এটা নিয়ে এখন আলোচনার বিষয় না। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা তরঙ্গের বৈশিষ্ট্যগুলো পেয়েছি। এখন তরঙ্গের যে দুইটা প্রকারভেদ ছিল, সেই দুইটা প্রকারভেদ আমি তোমাদের সামনে একটু আলোচনা করব। লেখা হয়েছে নিশ্চয়ই। তরঙ্গের দুইটা প্রকারভেদ নিয়ে আমি আগেই কথা বলেছি। তরঙ্গ অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গ দুইটা। তো সেই ক্ষেত্রে আমি একটু চিত্রের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, অনুপ্রস্থ তরঙ্গ। আমি আগে সংজ্ঞাটা একটু বলে নিই, তারপর তুমি চিত্রের সাহায্যে অবশ্যই সেটা বুঝতে পারবে। দেখো, যে তরঙ্গের বেগ মাধ্যমের কম্পনের দিকের সাথে লম্বভাবে হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো, এখানে লেখা আছে যে তরঙ্গের বেগ মাধ্যমের কম্পনের দিকের সাথে, তরঙ্গের বেগটা এদিকে, মাধ্যমের কম্পন এরকম উপর নিচ, তাহলে সেটা কিভাবে হলো? লম্বভাবে হয়, তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পেরেছো। এখন দেখো, আমি একটা চিত্রের সাথে এটা দেখাই। তরঙ্গের বেগ এদিকে, এখন তরঙ্গের বেগ v, সময়ের সাথে তরঙ্গটি পুকুরের ঢেউ বা দড়িটাকে যদি আমি এরকম উঁচু নিচু করি, তাহলে যেটা ঢেউ হবে সেটা আমি এখানে চিত্রের সাহায্যে দেখিয়েছি। দেখো, এইটার সাথে এই দিকের সাথে লম্ব বরাবর তরঙ্গের বেগ এইদিকে যাচ্ছে, বেগটা এইভাবে আসতে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? তরঙ্গের কম্পনের দিকের সাথে, তরঙ্গ বেগটা কম্পনের দিকের সাথে লম্বভাবে হয়, সেটাকে আমরা বলবো হলো অনুপ্রস্থ তরঙ্গ। এবং এই অনুপ্রস্থ তরঙ্গ পুকুরের ঢেউ, এটা উদাহরণ দিচ্ছি, পুকুরের ঢেউ অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। দুই আছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। দেখো, যে তরঙ্গের বেগ মাধ্যমে কণাগুলোর কম্পনের দিকের সাথে সমান্তরালে হয়, তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। যেমন, নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছ, যেমন আমি যখন কথা বলি তখন আমার কথা অণুগুলো সামনের কণাকে ধাক্কা দেয়, সে আবার তারপরের কণাকে ধাক্কা দেয়, অর্থাৎ সংকোচন প্রসারণ। যেমন একটা স্প্রিংকে যদি আমি টানি, তাহলে সে কখনো প্রসারিত হবে, ছেড়ে দিলে সংকোচন হবে। সেই রকম সেটাকে আমি কি রকম করে করতে পারি? দেখো, এইটা এখন এই দিকের সাথে যদি এরা কিভাবে হয়? সমান্তরালে, অর্থাৎ এই একটা কণাগুলো যেমন
আমি যদি এখানে আরেকটা চিত্রের মাধ্যমে দেখেন, এই যে কণাগুলো কাছাকাছি থাকলে ঘন, আবার প্রসারণ হবে পাতলা, আবার সংকোচন হবে ঘন, আবার প্রসারণ হবে পাতলা। তাহলে এই দাগগুলো পরস্পরের সাথে সমান্তরালে আছে, অর্থাৎ এটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ সম্বন্ধে স্পষ্টভাবে ধারণা পেয়েছ। তো আমরা তরঙ্গ কাকে বলে শিখলাম, তরঙ্গের প্রকারভেদ শিখলাম। এখন তরঙ্গ সংশ্লিষ্ট কয়েকটি রাশি আমরা একটু দেখব। দেখো, আমি এখানে একটি তরঙ্গ আঁকছি। এইখান থেকে একটা তরঙ্গ যাত্রা শুরু করে এখানে এসে যদি শেষ হয়, তাহলে এইটা উপরের দিকে উঠেছে, আবার ঢেউটা নিচের দিকে উঠেছে, তাহলে এটা একটা পূর্ণ তরঙ্গ হয়ে গেল। এটা একটা পূর্ণ তরঙ্গ। দেখো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত অবশ্যই একটা পূর্ণ তরঙ্গ। তাহলে এই পূর্ণ তরঙ্গটা যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে পূর্ণ তরঙ্গ বা পূর্ণ স্পন্দন, এটাকে কি বলে? তরঙ্গ এক স্থান থেকে যাত্রা শুরু করে পুনরায় আবার সেই স্থানে ফিরে আসলে যেটা হয় সেটা হলো পূর্ণ তরঙ্গ। দেখো, তরঙ্গের প্রস্থ কোন কণার একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় যদি একই দিকে আবার সেই বিন্দুতে ফিরে আসে, তাহলে তাকে একটি পূর্ণ স্পন্দন বলে। একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় আবার সেই বিন্দুতে ফিরে আসলে তাকে কি বলবো? পূর্ণ স্পন্দন। ঠিক আছে? তাহলে গেল পূর্ণ স্পন্দন। এরপরে কম্পাঙ্ক। দেখো, কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন, অর্থাৎ ওই যে পূর্ণ স্পন্দন, পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে। একে এফ দ্বারা প্রকাশ করা হয়। কম্পাঙ্কের এককটা আমি তোমাদেরকে বের করে দেখাবো। তাহলে দেখো, সুতরাং কম্পাঙ্ক এফ সমান বলেছি আমি প্রতি সেকেন্ডে, অর্থাৎ এক সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হয়। তাহলে আমি যেটা আগে বলবো সেটা সমীকরণে নিচেই লিখব। প্রতি সেকেন্ডে, অর্থাৎ সময় কত টি, প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হয়, কম্পন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি, তাহলে তাকে কম্পাঙ্ক বলে। প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে। এখন দেখো, কম্পাঙ্কের একক বের করতে হলে আমার প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা জানো, সংজ্ঞা থেকে সমীকরণ পাওয়া যায়, আর সমীকরণ থেকে একক এবং মাত্রা খুব সুন্দরভাবে বের করা যায়। তাহলে আমরা এখন দেখি কম্পাঙ্কের একক বের করব আমরা। কম্পাঙ্ক হলো উপরের সংখ্যা তো ধ্রুবক, এর কোনো একক নেই, আর সময় একক হলো সেকেন্ড। তাহলে কম্পাঙ্কের একক 1/s, অর্থাৎ s ইনভার্স 1। একে আমরা কম্পাঙ্কের একক হলো হার্টজ বলা হয়। কম্পাঙ্কের একক কি বলা হয়? হার্টজ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো
কম্পাঙ্কের একক হলো হার্জ। তো এখন আমি আরেকটি সংজ্ঞায় যাব। দেখো, কম্পাঙ্কের একক হার্জ লিখতে পেরেছ নিশ্চয়ই। এখন পর্যায়কাল, আমি একটু পর্যায়কালটা দেখাবো। 3 নম্বর পর্যায়কাল। পর্যায়কাল হলো একটি পূর্ণকম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। একটি পূর্ণকম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। একে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন আমরা পর্যায়কাল, সুতরাং পর্যায়কাল টি সমান, এখানে বলেছি একটি পূর্ণকম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। তাহলে দেখো, একটি পূর্ণকম্পন, যেটা আগে বলবো সেটা সমীকরণে নিচে লিখব। পূর্ণকম্পন অর্থাৎ এন, অর্থাৎ সংখ্যা, এন সংখ্যক পূর্ণকম্পন যদি বলি, একটি পূর্ণকম্পন সম্পন্ন হতে যে সময় লাগে, অর্থাৎ এটা হলো টি। একটি পূর্ণকম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। একে বড় হাতে টি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? তো এখন দেখো, আমি আগে লিখেছিলাম কম্পাঙ্ক, এখন লিখেছি পর্যায়কাল। এখন পর্যায়কাল এর সময়, এটা কি একক বের করব আমি, একক। তাহলে সময় টি হলো সময় আর এন হলো সংখ্যা। তো সংখ্যাগত ধ্রুবক, এর কোনো একক নেই। সময়ের একক কি? সেকেন্ড। এর কোনো একক নেই, অর্থাৎ নিচে সংখ্যা সংখ্যায় থাকবে। তো সংখ্যা যদি একটা ধ্রুবক হয় তাহলে আমি সময়ের এককে সেকেন্ড দ্বারা প্রকাশ করব, অর্থাৎ পর্যায়কাল টি এর একক হলো সেকেন্ড। তো ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে আমি তোমাদের দেখাবো তরঙ্গ দৈর্ঘ্য। 4 নম্বরে আছে। তরঙ্গ দৈর্ঘ্য। দেখো, একটি পূর্ণকম্পন সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময় তরঙ্গ যে দ্রুত অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। অর্থাৎ একটি পূর্ণকম্পনে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। এটা কিন্তু ল্যামডা, একে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, এইখান থেকে একটু দূরত্ব একটা পূর্ণকম্পন। আবার তুমি যদি বলো যে স্যার একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী যে দূরত্ব, এটাও ল্যামডা। একটা তরঙ্গ পদ আর একটা তরঙ্গ পদের মধ্যবর্তী দূরত্ব, এটাও ল্যামডা। তাহলেও তোমার সংজ্ঞাটা সঠিক হবে। তো আমরা তরঙ্গ দৈর্ঘ্য সম্বন্ধে জানলাম। এখন আসছি হলো বিস্তার। দেখো, বিস্তার কাকে? দেখো, একটু ভালো করে খেয়াল করি। আমরা একটি তরঙ্গস্থিত কণা
সাম্যাবস্থান, এই যে এক্স অক্ষ, এটা হলো সাম্যাবস্থান। সাম্যাবস্থান থেকে সর্বাধিক যে দূরত্ব পর্যন্ত, যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে সেটা এটা বিস্তার। একে এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ অ্যামপ্লিটিউড। কণার সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক সরণকে বিস্তার বলে। একে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ বিস্তার কাকে বলে, একটু ভালো করে দেখো। এরপরে রয়েছে দশা। আমি এটা মুছে দিচ্ছি, দেখো। 6 দশা। দশা সম্বন্ধে একটু বলি। অনেক সময় লোকে বলে ওর দশা খুব খারাপ, মানে খুব খারাপ অবস্থায় আছে, অর্থাৎ তার সামগ্রিক অবস্থা। তাহলে দশাটার কথা বলছি আমি। দশা হলো তরঙ্গ সংশ্লিষ্ট কোনো কণার যে কোনো মুহূর্তে বেগ বা সামগ্রিক অবস্থা, অর্থাৎ যে কোনো মুহূর্তের গতি সম্যক অবস্থাকে, যে কোনো মুহূর্তের গতির সম্যক অবস্থাকে ওই কণার দশা বলে। নিশ্চয়ই দশা সম্বন্ধে স্পষ্ট ধারণা পেয়েছ। দশা হলো যে কোনো মুহূর্তের গতির সম্যক অবস্থা, অর্থাৎ কণাটির সরণ কত, কোথায় আছে, কি অবস্থায় আছে, কত দূরে সেটা। 7 নম্বরে আসি, তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ আমরা জানি বেগ হলো সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের হার। সময়ের সাথে অতিক্রান্ত সরণের হারকে বেগ বলে, অর্থাৎ নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। তাহলে তরঙ্গ বেগ হলো তরঙ্গস্থিত কোনো কণার প্রতি সেকেন্ডে কোনো কণা যে দূরত্ব, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য, যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। একে ভি দ্বারা প্রকাশ করা হয়। এর একক নিশ্চয়ই জানো, তরঙ্গ বেগ, বেগের একক মিটার পার সেকেন্ড। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণে আমরা তরঙ্গ সংশ্লিষ্ট বেশ কয়েকটি রাশি সম্বন্ধে জানলাম, যেটা আমাদের কিছুক্ষণ আগেও হয়তো অজানা ছিল। তো আজকের আমাদের পাঠ সংশ্লিষ্ট যে পড়াগুলো ছিল, আমরা একে একে সবগুলো শেষ করতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ। এবং বলে রাখি, আমরা এই করোনাকালীন মহামারীর সময়ে বাড়িতে থেকে সবাই সতর্কতার সাথে বসবাস করব এবং পড়াশোনা করব। আর সামাজিক অবক্ষয় হয় এই ধরনের কোনো কর্মকাণ্ডে আমরা যুক্ত হবো না। আমার প্রিয় শিক্ষার্থীরা, ক্রমোন্নতি শিক্ষার্থীদের বলছি, তোমরা আমাদের জাতির ভবিষ্যৎ কর্ণধার। তোমরা আজকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারলে আমাদের এই দেশটা একদিন পৃথিবীর বুকে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াবে। আজকে তোমরা যদি
সঠিকভাবে জ্ঞান অর্জন করো, তাহলে সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে তোমরা আরো ভালো কিছু করতে পারবে। তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।